আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি 2025 ব্যাচের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ডিউডি মার্স ফ্রি বাংলা ক্লাসের আয়োজন করছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমসিকিউ ক্লাস করার চেষ্টা করব। গতদিন আমরা গিয়ে কি অপরিচিতা যে আছে সেই অপরিচিতা ক্লাস সম্পূর্ণটা লাইন বাই লাইন, যেটাকে আমরা বই দাগানো ক্লাস বলি, সেই ক্লাসটা গিয়ে কি নিয়েছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় যেই অপরিচিতা গল্প থেকে বিগত সালে বা এই গল্প থেকে যেই সকল এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা করার চেষ্টা করব। এতে করে কি হবে যে আগে আমরা পাঠ পড়লাম, তারপরে আমরা এমসিকিউ, এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হবে গিয়ে কি আমাদের যে সৃজনশীল আছে সেই সৃজনশীল ক্লাস হবে। আমরা আমাদের যে বাংলা ক্লাসটা সাজিয়েছি সেই ক্লাসের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনাদেরকে একটু বলি। আগে একটু গিয়ে কি দেখেন, আমরা যখন বাংলা ক্লাস নিব, আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা, সেই বাংলা ক্লাস যখন আমরা নিব তখন আমরা গিয়ে কি দেখি, আমরা বাংলা ক্লাসটা এভাবে গিয়ে কি সাজাইছি। যারা নতুন আছেন তারা গিয়ে কি দেখবেন যে প্রথমে আমরা কি করব, পাঠ নিয়ে আলোচনা, মানে প্রথম ক্লাসটা। তাহলে আমরা প্রথম ক্লাসটা কি করলাম, পাঠ নিয়ে আলোচনা করলাম। এর আগে আমরা কি করছি, অপরিচিতা যে আছে সেই অপরিচিতাটা আমরা লাইন বাই লাইন পড়াইছি, যাতে করে আপনাদের যে পাঠ আছে সেই পাঠের যে গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ শব্দার্থ সেগুলো আপনারা জানতে পারেন। 2 নাম্বার আমরা গিয়ে কি বলছিলাম যে 2টা যে ক্লাস হবে, দ্বিতীয় নাম্বার সেটা হবে এমসিকিউ, আর তৃতীয় যে ক্লাস হবে সেটা গিয়ে কি সিকিউ। তাহলে দেখেন আপনি প্রতি পার্টের জন্য কয়টি ক্লাস পাচ্ছেন, এখানে 2টি ক্লাস, এখানে 1টি ক্লাস, এখানে 1টি ক্লাস। তাই একটি পাঠের জন্য অর্থাৎ একটি গদ্য অথবা একটি পদ্যের জন্য আপনি যদি 4টা ক্লাস পান তাহলে মনে হয় না আর আপনার এই গদ্য বা এই পদ্যতে কোনো কি ঝামেলা থাকে। তাই এতক্ষণ আমরা গিয়ে কি জানতে পারলাম, যারা ক্লাসে আছেন, সৈয়দ সাবা জি, আমরা এখনো পড়া শুরু করিনি, যারা ক্লাসে আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে ক্লাসটি শেয়ার করে দিন, অথবা ক্লাসটি একটু মেনশন করুন আপনার বন্ধু বান্ধবের থেকে। একটা যে সবসময় মনে রাখবেন, বিদ্যা কখনো একা কখনো কি করা যায় না, অর্জন করা যায় না। বিদ্যা অর্জন করতে সবাইকে নিয়ে, ঠিক আছে? তাই একটু সবার আগে ওয়ালাইকুম আসসালাম, সবাই আগে একটু মেনশন দেন অথবা শেয়ার করে দেন। একটু অনুরোধ করব যারাই আমাদের আজকে বাংলা ক্লাসটা করতেছেন তারা একটু শেয়ার করে দেন এবং কি করে দেন। আপনারা যারা, আরেকটা কথা, আপনারা যারা এখনো কলেজে ভর্তি হন নাই বা যারা হইছেন তাদের জন্য শুভকামনা। ডিউডি মার্সের সাথেই থাকুন। আমরা এরই ধারাবাহিকতায় এই সপ্তাহে বাংলা ইংলিশের সাথে সাথে সবচেয়ে কঠিন যে সাবজেক্ট হিসাব বিজ্ঞান সেটা আমরা যুক্ত করছি কমার্সের যে স্টুডেন্ট আছে তাদের জন্য, ঠিক আছে? সুতরাং আমাদের সাথেই থাকুন। আমরা এই করব। কোর্স ফ্রি নাকি কোর্স কিনতে হবে স্যার? ভাই আগে ক্লাসটা করেন, হ্যাঁ, আগে গিয়ে কি দেখেন, তারপরে ক্লাস কিনবেন না কিনবেন সেটা আপনার বিষয়। আগে আমাদের জাজ করুন, আমরা ডিউডি মার্সের যারা টিচার প্যানেল আছি তারা কেমন পড়াই বা ডিউডি মার্স আপনাদের জন্য কি কি প্ল্যান করছে। তখন যদি মনে হয় যে আপনার কোর্সটা কিনতে হবে তখন কিনবেন, কিন্তু আগে কি করেন, আগে গিয়ে কি ক্লাসটা করেন। আচ্ছা, একজন বলছে রিপ্লাই দিলে ভাই না দিলে ভাই, আচ্ছা ঠিক আছে। মইনুল ইসলাম জি, আগে হইতেছে ভাই শুরু করেন। জি আমরা শুরু করব। আগে ক্লাসটা একটু শেয়ার দেন আর একটা মেনশন দিয়ে দেন। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করেন আর একটা মেনশন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু পড়া শুরু করি। আমরা দেখি পড়ার ভিতরে গিয়ে কি কি আছে। বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম কি? আমরা সকলেই জানি যে বলা আছে 1284 বঙ্গাব্দে, 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে সর্বপ্রথম ছোট গল্প লিখছে। সর্বপ্রথম ছোট গল্প লেখেন। ছোট গল্প কি করেন, ছোট গল্প গিয়ে কি লেখেন। সেই ছোট গল্পের নাম কি? সেই ছোট গল্পের নাম ভিখারিনী। আগের রসিকার পরে দীর্ঘিকার। আমরা যখন কবি পরিচিতি পড়াইছি তখন বলছিলাম যে এটা দাগ দিতে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিনী। আর তাহলে সর্বশেষ ছোট গল্পের নাম কি? সর্বশেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প। সর্বশেষ ছোট গল্পের নাম কি?
অসংখ্য ধন্যবাদ তুলি, তানবীর রাহাত, তাহরিম, জান্নাতুল আফিফা। জি, আপনারা অবশ্যই উত্তর দিতে থাকবেন, আমরা পড়াবো এবং পড়ার সাথে অনেক সম্পূরক প্রশ্ন দিব, তো এই জন্য অনেক সময় কমেন্ট গুলা করতে দেখতে পারি না, কিন্তু আপনারা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার সাথে সাথে সম্পূরক প্রশ্নটা কি? সম্পূরক প্রশ্ন হলো, সবাই উত্তর দিবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম ছোট গল্পের নাম কি? যখন আমরা পড়াইছিলাম তখন কবি পরিচিতিতে সেটা বলে দিয়েছিলাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিনী। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম ছোট গল্প লিখছে কত বছর বয়সে? 16 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম ছোট গল্প লিখছে বাংলায় কত বঙ্গাব্দে? 1284 বঙ্গাব্দে। বুঝতে পারছেন? তাইলে এই ছোট গল্প নিয়ে এই চারটা হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসে, ঠিক আছে? এটা একটু দেখবেন আপনারা। তারপরে আমরা চলে যাই 3 নাম্বার, গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি ছোট গল্প অন্তর্ভুক্ত আছে? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার 64 বছরের জীবনে, 64 বছরের জীবনে সে 95টি ছোট গল্প লিখছে। কয়টি ছোট গল্প লিখছে? 95টি ছোট গল্প লেখেন। তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে ছোট গল্প লেখা শুরু করছে, আর 80 বছর বয়সে সে মারা গেছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিল কত বছর? 80 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প কত সালতে, কত বছর বয়স থেকে লেখা শুরু করছে? 16 বছর বয়সে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর ছোট গল্প লিখছে? 64 বছর ছোট গল্প লিখছে। এই 64 বছরে সে কতগুলো ছোট গল্প লিখছে? সেই 95টি ছোট গল্প লিখছে। আর এই 95টি ছোট গল্প কোন বইয়ের ভিতরে আছে? বইয়ের নামটা হচ্ছে গল্পগুচ্ছ। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু ছোট গল্পের বই আছে, ছোট গল্পের বই, এগুলো একটু মনে রাখবেন। ছোট গল্পের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বইয়ের নাম কি? সে, তারপর আছে গিয়ে কি গল্প স্বল্প, সে, গল্প স্বল্প, আরেকটা হচ্ছে লিপিকা। তাহলে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বইয়ের নাম কি? ছোট গল্পের বইয়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্পের বই কি কি? একটা হচ্ছে সে, গল্প স্বল্প, লিপিকা। এগুলো সম্পূরক প্রশ্ন। আচ্ছা, আমরা ডিউডিমার্স আমরা স্লাইড দেখা পড়াই না, আমরা অভিজ্ঞ শিক্ষক, আমরা অভিজ্ঞতা নিয়ে পড়াই। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার 64 বছরের জীবনে কতটি ছোট গল্প লিখছে? 95টি ছোট গল্প লিখছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 95টি ছোট গল্প কোন বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে? গল্পগুচ্ছতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বইয়ের নাম কি? সে, গল্প স্বল্প, লিপিকা। সে, গল্প স্বল্প, লিপিকা। আচ্ছা, আমার একটা বদজাতি স্টুডেন্ট এখানে আসছে, সেটা হচ্ছে হান্নান, ঠিক আছে? রায়ের বাজারের বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র ছেলে এই হান্নান। আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে কি দেখাই, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? যখন যারা আমাদের নিয়মিত ক্লাস করেন তারা জানেন আমি দাগায় দিছিলাম পর্যন্ত যে শেষের কবিতা থেকে একটা প্রশ্ন আসবে। কেন? কারণ এইখানের শেষে লেখা আছে কবিতা, তাই আপনার কাছে মনে হইতে পারে যে এটা একটা কবিতা। না, এটা কবিতা না। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটা কি? এটা একটা উপন্যাস। সবাই একটু কমেন্ট করেন, শেষের কবিতা এগুলো কি? আচ্ছা, এগুলো কিসের জন্য স্যার? এগুলা এইচএসসি 2025-এর জন্য। সাব্বির বিন হোসেন, আপনি এটা নিয়ে 2বার বলছেন স্লাইড পাওয়া যাবে কিনা। ভাই, আগে ক্লাসটা করেন, স্লাইড আমরাই দিয়ে দিব, বুঝতে পারছেন? আগে ক্লাসটা করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষের কবিতা এটা কি? এটা হলো একটা উপন্যাস। শেষের কবিতা এটা কি? এটা একটা উপন্যাস। বুঝতে পারছি? আচ্ছা, কবিতা লেখা সত্ত্বেও এটা একটা উপন্যাস। তারপর অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছিল? তাহলে যৌতুক প্রথা প্রতিরোধ কে করছিল? আমরা সবাই জানি মামা এবং মা, তারা কি চাইছিল? যৌতুক চাইছিল। মনে আছে আমরা যখন পাঠ পড়াইছিলাম তখন বলছিলাম যে বিবাহের বিবাহের প্রধান অংশ, বিবাহের প্রধান অংশ। তাহলে বিবাহের প্রধান অংশ কোনটি? বিবাহের প্রধান অংশ হচ্ছে যৌতুক। আর এই যৌতুকের বিপক্ষে কে ছিল? এই যৌতুকের বিপক্ষে ছিল কল্যাণীর বাবা। আর কল্যাণীর বাবার নাম কি ছিল? কল্যাণীর বাবার নাম ছিল শম্ভুনাথ সেন। কল্যাণীর বাবার নাম কি? কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। তিনি পেশায় কি ছিলেন? তার পেশা কি ছিল? তিনি পেশায় ছিলেন একজন কি? ডাক্তার। তিনি পেশায় কি? তিনি পেশায় হচ্ছে একটি ডাক্তার। তাহলে একটু সবাই একটু কমেন্ট করেন তো, বিবাহের প্রধান অংশ কোনটি? মইনুল ইসলাম সবচেয়ে কমেন্ট বেশি করছি ভাই, ধন্যবাদ। আচ্ছা,
ঠিক আছে, তাহলে একটু সবাই দেখেন বিবাহের প্রধান অংশ কোনটি? বিবাহের প্রধান অংশ হচ্ছে যৌতুক। বিবাহের প্রধান অংশ কোনটি? বিবাহের প্রধান অংশ হচ্ছে যৌতুক। আচ্ছা ঠিক আছে, তাহলে যৌতুক প্রথা রদ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কে পালন করছে? কল্যাণীর বাবা। কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। তার পেশা কি ছিল? তার পেশা ছিল একজন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি ফল্গু নদী কোথায় অবস্থিত। আমরা যারা শব্দার্থ পড়ছি তারা আমরা জানি ফল্গু হইল ভারতের একটি অন্তঃসলিলা নদী। তাহলে অনেকে আমরা বলতে পারি যে অন্তঃসলিলা বিষয়টা কি? অন্তঃসলিলা মানে হচ্ছে উপরে একটা আস্তরণ থাকবে, নিচে প্রবাহিত হবে। তাহলে ফল্গু নদীর উপরে আস্তরণটা কি ছিল? বালুর। আর নিচে কি ছিল? পানি প্রবাহিত হইছে। তাহলে ফল্গু নদীর বালু যেরকম নিচের পানিকে আগলায় ধরে রাখে, ঠিক একই রকম ভাবে মামাও কল্যাণী অনুপমদের পরিবারটাকে কি করে রাখে? ছায়াতলে আগলে রাখে। তাই ফল্গু নদী কোথায় অবস্থিত? ফল্গু নদী হচ্ছে ভারতে অবস্থিত। ফল্গু নদী কোথায়? ফল্গু নদী হচ্ছে ভারতে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? যেই দিন আমরা পড়াইছি এই দিন আমরা কিন্তু বলছি যে আমাদের বইয়েতে মাতৃ আজ্ঞা এই শব্দটা কয়বার আছে? আমাদের বইয়েতে মাতৃ আজ্ঞা এই শব্দটা আছে দুইবার। কয়বার? দুইবার। তাহলে এক, যখন অনুপম বলবে, অনুপম বলবে তখন এই মাতৃ আজ্ঞা কি হয়ে যাবে? মাতৃ আজ্ঞা হয়ে যাবে মায়ের আদেশ। মায়ের কি? মায়ের হচ্ছে আদেশ। আর দুই নাম্বার, যখন কল্যাণী বলবে, কল্যাণী বলবে, তাহলে যখন কল্যাণী বলবে মাতৃ আজ্ঞা, তখন যে মাতৃ আজ্ঞা মানে কি? জন্মভূমি বাকি মাতৃভূমি, জন্মভূমি বাকি মাতৃভূমি। যারা আমাদের বিগত ক্লাসগুলো পড়েন নাই তাদেরকে অনুরোধ করব ক্লাসগুলো পড়ে আসবেন, ঠিক আছে? আমরা কিন্তু বইলে দিছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি আমাদের বইয়ের ভিতরে দুইটা মাতৃ আজ্ঞা আছে। তাহলে এই মাতৃ আজ্ঞা যখন অনুপম বলবে যে মাতৃ আজ্ঞা, তখন সেটা কি হবে? মায়ের আদেশ। যখন কল্যাণী বলবে, যখন ওই যে আমরা মনে আছে আপনাদের যে অনুপম কি করছিল? কল্যাণীর কাছে গেছিল, কল্যাণী যে বলছে না অনুপম তোমাকে আর আমি বিয়ে করব না। বলছে কেন? বলছে মাতৃ আজ্ঞা। তাহলে কল্যাণী যখন বলবে মাতৃ আজ্ঞা, তখন সেটা কি হবে? তখন সেটা হবে মাতৃভূমি। বুঝতে পারছেন? মাতৃভূমি। তাই কল্যাণীর মাতৃ আজ্ঞা মানে কি? মাতৃভূমির আদেশ। মাতৃভূমির কি? আদেশ। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি বলা আছে অনুপমের বন্ধুর নাম কি? আমরা সকলেই জানি অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। এই হরিশ সম্পর্কে কিছু সম্পূরক প্রশ্ন বা ইম্পর্টেন্ট তথ্য, আমরা যেটাকে সম্পূরক প্রশ্ন বলি সেটা আপনারা ইংরেজিতে ইম্পর্টেন্ট বলেন। তো সেই সম্পূরক প্রশ্ন, এই হরিশ, হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে? হরিশ হচ্ছে গিয়া কি কানপুরে কাজ করে। এই হরিশ কি? হরিশ হচ্ছে আসর জমাইতে পারে, আসর জমাইতে পারে। আচ্ছা, এই হরিশ কি ছিল? এই হরিশ ছিল অনুপমের বিবাহের ঘটক। অনুপমের বিবাহের কি ছিল? সে অনুপমের বিবাহের ঘটক ছিল। এই হরিশ কি করছে? হরিশকে এতটাই বিশ্বাস করত যে করে যে বিবাহের 3 দিন পূর্বে শম্ভুনাথ সেন কি করে? আপনার অনুপমকে আশীর্বাদ করতে আসে। তাহলে হরিশ সম্পর্কে আমরা সম্পূরক প্রশ্নটা হচ্ছে গিয়ে কি দেখলাম। তাহলে অনুপমের আসল বন্ধুকে? অনুপমের আসল বন্ধু হচ্ছে হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। হরিশ কি? হরিশ আসর জমাইতে পারে। হরিশ অনুপমের বিয়ের কি ছিল? ঘটক ছিল। হরিশের উপর বিশ্বাস করে, আচ্ছা 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 শিল্পা খন্দকার আপনার কাছে কৃতজ্ঞ, ডিউডিমাস আপনার কাছে কৃতজ্ঞ। বিশ্বাস করে যে 3 দিন পূর্বে সে কি করবে? বিবাহের 3 দিন পূর্বে সে কি করে? অনুপমকে দেখতে আসে। আচ্ছা 4 নাম্বার, বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? আমরা সবাই জানি এটা হচ্ছে পিস্তুত ভাই। আমাদের একটু ইয়েতে ভুল হয়েছে আর কি, হ্যাঁ আমরা একটু সরি, আমাদের টাইপে একটু ভুল হয়েছে। এটা হচ্ছে পিস্তুত ভাই, পিস্তুত ভাই। হ্যাঁ, অনুপম অনুপম বিনু দাদার কাছে হচ্ছে গিয়ে কি পিস্তুত ভাই ছিল। পিস্তুত মানে কি? পিস্তুত মানে হচ্ছে ফুপাতো ভাই। আর মাসতুতো মানে কি? মাসতুতো মানে হচ্ছে গিয়ে কি আপনার খালাতো ভাই। বুঝতে পারছেন? তাহলে পিস্তুত মানে কি? পিস্তুত ভাই। তাহলে পিস্তুত ভাই মানে কি? পিস্তুত ভাই মানে হচ্ছে ফুপুর ছেলে, ফুফুর ছেলে। হ্যাঁ,
আর হচ্ছে গিয়ে কি মাসতুতু ভাই মানে কি, মাসতুতু, মাসতুতু ভাই মানে কি, মাসতুতু ভাই মানে হচ্ছে খালার ছেলে, বুঝতে পারছেন? এটা একটু জেনে রাখবেন। তাহলে আপনার বিনু দাদা কি ছিল? বিনু দাদা ছিল অনুপমের পিসতুতু ভাই, আর মাসতুতু ভাই মানে কি খালার ছেলে। এই বিনু দাদা সম্পর্কে আরেকটু আমরা সম্পূরক প্রশ্ন দেখি। এই বিনু দাদার ভাষাটা ছিল অত্যন্ত অত্যন্ত আট মানে কি অত্যন্ত কঠিন আর কি। হ্যাঁ, বিনু দাদার ভাষাটা ছিল অত্যন্ত কি কঠিন। আচ্ছা, এই বিনু দাদার কাছে অনুপম কি করত? প্রতি সন্ধ্যাবেলা যে কল্যাণীর কথা শুনতো, কল্যাণীর কথা শুনতো। তাহলে আমি একটু ডিমার্সের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে বলতে চাই, তাহলে বলেন তো অনুপম কখন বিনু দাদার কাছে যায় কল্যাণীর সুনাম শুনতো? একটু হচ্ছে কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করবেন প্লিজ। কখন হচ্ছে গিয়ে কি আপনার বিনু দাদা হইতেছে ই করতো, একটু করবেন প্লিজ। আচ্ছা, একটু কমেন্ট করবেন প্লিজ। অনুপম কখন হচ্ছে গিয়ে কি যাইতো? অনুপম হচ্ছে গিয়ে কি আপনার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। জি, নিসমাত সৌদা, জি অসংখ্য ধন্যবাদ। শানজিন ওয়ালিজা, আকাশ মোল্লা, অসংখ্য ধন্যবাদ। তাহলে অনুপম কি করতো? আপনার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বিনু দাদার কাছে যে কল্যাণীর আপনার কি করতো আশীর্বাদ বা হচ্ছে গিয়ে কি কল্যাণীর রূপ সৌন্দর্যের কথা শুনতো। আচ্ছা, বিনু দাদা চমৎকারের স্থলে কি বলতেন? আমরা সকলেই জানি বিনু দাদা চমৎকারের স্থলে হচ্ছে গিয়ে কি বলতেন? কি চলন সই, মানে চলে আর কি। বিনু দাদা ওই যে বললাম না, বিনু দাদার কাছ থেকে আপনার অ্যাপ্রিসিয়েট পাওয়া অনেক কঠিন ছিল, বুঝতে পারছেন? এই জন্য বলছে যে আমার মেয়েকে আশীর্বাদ করতে যেই লোকটা গেছে তিনি হচ্ছে গিয়ে কি পিসতুতো ভাই, আর পিসতুতো ভাইয়ের ভাষাটা ছিল অত্যন্ত আমরা যাদেরকে চমৎকার বলি তিনি তাকে বলেন চলন সই। তাই বিনু দাদা বলছে ওহে খাঁটি সোনা বটে। তাহলে কি বলছে? এটার সাথে আমি একটা যুক্ত করি। বিনু দাদা কল্যাণীকে কি বলে সম্বোধন করে? বিনু দাদা কল্যাণীকে খাঁটি সোনা বলে সম্বোধন করে। কি সোনা? খাঁটি হচ্ছে গিয়ে কি সোনা, ঠিক আছে? বিনু দাদা কল্যাণীকে খাঁটি সোনার বলে হইতেছে গিয়ে কি করে সম্বোধন করে। তাই বিনু দাদা চমৎকার স্থলে কি বলে? চলন সই। আচ্ছা, তারপরে শম্ভুনাথ বাবুর বয়স কত ছিল? এটা আমি বলবো না, এটা একটু সবাই একটু বলেন তো দেখি। আমরা কিন্তু চুরি করতেছি না, হ্যাঁ, আমরা আপনাদের রেসপন্স চাচ্ছি। তাহলে বলেন শম্ভুনাথ সেনের বয়স কত ছিল? এটা আমি বলবো না, ধরেন আমি পারি না, আমাকে আপনারা শিখাচ্ছেন। বিনু দাদার আসলে তাহলে বয়স কত ছিল? সরি, শম্ভুনাথ বাবুর। আচ্ছা, এসকে আকাশ মোল্লা সবার আগে উত্তর দিছে। এসকে আকাশ মোল্লা সবার আগে উত্তর দিছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বলছে? শম্ভুনাথ বাবুর বয়স কত ছিল? শম্ভুনাথ বাবুর বয়স ছিল 40 বছর। বলা আছে শম্ভুনাথ বাবুর বয়স ছিল 40-এর এপার কি ওপার, অর্থাৎ 40ও হইতে পারে, 40-এর বেশিও হইতে পারে। তারপরে বলা আছে ওর বিনু দাদা শম্ভুনাথ সেন সম্পর্কে বলছে একজন সুঠাম দেহি মানুষ। একজন কি দেহি মানুষ? সুঠাম দেহি হইতেছে গিয়ে কি মানুষ। এই শম্ভুনাথ সেন সম্পর্কে আরেকটু তথ্য দেই। তিনি কি বলছে? বলছে তার কাঁচা চুল পাকা গোফ। কাঁচা চুল পাকা কি? পাকা হচ্ছে গিয়ে কি গোফ। অর্থাৎ শম্ভুনাথ সেনের চুলটা কি ছিল? কাঁচা, কিন্তু গোফ মানে মোষ কি ছিল? পাকা। এই শম্ভুনাথ সেন কি ছিল? এই শম্ভুনাথ সেন অত্যন্ত চুপচাপ মানুষ ছিল। কি চাপ মানুষ? চুপচাপ হচ্ছে গিয়ে কি মানুষ, বুঝতে পারছি? তাহলে আমরা শম্ভুনাথ সেন সম্পর্কে কিছু সম্পূরক প্রশ্ন পাইলাম। কি কি প্রশ্ন? শম্ভুনাথ বাবুর বয়স কত ছিল? শম্ভুনাথ বাবুর বয়স ছিল 40-এর এপার কি ওপার, অর্থাৎ 40 স্থায়ী না। তারপর শম্ভুনাথ বাবু কি ছিল? একটা সুঠাম দেহি মানুষ, অর্থাৎ ভিড়ের ভিতরে সবার আগে যার চোখ পড়ে। বলা আছে শম্ভুনাথ বাবুর কি ছিল? কাঁচা চুল পাকা গোফ। শম্ভুনাথ বাবু অত্যন্ত কি ছিল? চুপচাপ গড়নের ছিল, আর এই তার চুপচাপটাই মামার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আচ্ছা, তারপর একটা উত্তর। স্টেশনে অনুপম কি ফেলে রেখে আসে? সবাই একটু মনে করেন, আমরা যখন ক্লাস করছিলাম একটু মনে করেন, আমি নিজে আপনাদেরকে দাগায়ে দিছি, মনে আছে আপনাদের? ওই যে বলা আছে যে হচ্ছে গিয়ে কি সেকেন্ড ক্লাসের টিকেটে একজন মেয়ে আমাকে বলল এইখানে হচ্ছে গিয়ে কি আপনার কি করেন, এইখানে জায়গা আছে, বুঝতে পারছেন? এখানে একটা জায়গা আছে বলছে। সবার আগে উত্তর দিছে মরিয়ম নাহার, অসংখ্য ধন্যবাদ। অবনীতা ভাইয়া আপনার নামটা কি একটু দেখে নিবেন। আচ্ছা, তাহলে কি বললো? ওই স্টেশনে অনুপম এরকম ভাবে আছে যে স্টেশনে আমি একটি
ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা ফেলে রেখে আসলাম। তাহলে ওই যে মেয়ের প্রতি অনুপম এতটাই ফিদা হয়ে গেছে যে স্টেশনে সে একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা যে ফালাই রেখে আসছে সেটা সে কোনো কেয়ারই করে নাই। অসংখ্য ধন্যবাদ রুমানা ইসলাম, মাজেদুল ইসলাম, রাফায়া তাসনিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা পড়াশোনা করেন, এরকম ভাবে পড়াশোনা করতে হবে। তারপর শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? এটা একটু বলেন তো। শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, এটা কি বলছে? ওই যে মনে আছে যে গাড়ির তালে তালে আমি কি করছিলাম, ঝিমাচ্ছিলাম, হঠাৎ করে একটা কথা আমার কানের ভিতরে চললো, কি শিগগিরই চলে আয়, এইখানে জায়গা আছে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে যার কণ্ঠ এত সুন্দর সেই মেয়েটাকে আমি একটু কি করতে চাইলাম, দেখতে চাইলাম, কিন্তু তাহাকে আমি দেখতে পারলাম না। তাই শিগগিরই চলে আয়, এই গাড়িটা, এই কথাটা কে বলছে? কল্যাণী। কে বলছে? কল্যাণীর। অসংখ্য ধন্যবাদ। কে উত্তর দিছে সবার আগে? তায়েবা তুলি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তায়েবা তুলি, সাইমা আক্তার, মনি জামান। জি জি, আপনারা করতে থাকেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের পড়ার যাচাই হবে। তারপর একটু দেখি, বলা আছে ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? আমরা দাগায় দিচ্ছিলাম, মনে আছে যে হইতেছে তারা তীর্থে গেছিল কত বছর বয়সে? তীর্থে যায় 1 বছর পর, বিয়ের 1 বছর পর। তাহলে আপনার হচ্ছে গিয়ে কি সামনে বসা মেয়েটার, সামনে বসা মেয়েটার বয়স, সামনে বসার মেয়েটার বয়স 16 কি 17 বছর। তাহলে অনুপমরা যখন ট্রেনে গেছে তখন তাদের সামনে বৈশা একজন মেয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে শয়তানি করতেছিল, স্টেশন থেকে কিনে চানামুট খাচ্ছিল, তারপর গল্পের বই পড়তেছিল। তাহলে ওই মেয়ের বয়স কত ছিল? ওই মেয়ের বয়স ছিল 16 কি 17। তাহলে কল্যাণীরও বয়স কত ছিল? কল্যাণীর বয়স 16 কি 17 ছিল। এই এ কেটা বলছে রে? আরফি তোরে লাত্তি দিব। এ কেটা বলছে? এ হবে না, এ হবে না। অনুপমের কল্যাণীতে যেই মেয়ের সাথে দেখা হয়েছিল তার বয়স ছিল 16 কি 17, আর বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? 15 বছর। একটু সবাই কমেন্ট করেন, বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? বিয়ের সময় বয়স কত ছিল? বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? সবাই একটু কমেন্ট করুন তো দেখি, দেখি কে কে পারেন। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? আচ্ছা, বিয়ের সময় আমরা সকলেই জানি বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল। আচ্ছা, আপনাদের কি ক্লাসটা খারাপ লাগতেছে? ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তো এরকম মোনাফিকি করা উচিত না। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন, মোনাফিকি করা উচিত না তো। ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ। আচ্ছা, তাহলে দেখেন আপনারাই বলতেছেন যে বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর, তাহলে তীর্থে যায় 1 বছর পরে, তাহলে তার বয়স কেমনে 15-16 হয়? তার বয়স অবশ্যই কত? 16 কি 17। একটু সবাই শেয়ার করে দিবেন, আপনারা একটু শেয়ার করে দেন প্লিজ, কষ্ট করে। ডিউডিমাসের সাথে এরকম মোনাফিকি করেন না। ক্লাস যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেন, হ্যাঁ একটু শেয়ার করে দেন ক্লাসটা। তাহলে কি হলো, কল্যাণীর বয়স কত ছিল? 16 কি 17 বছর। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে যাই। বলা আছে শম্ভুনাথ বাবু পেশায় একজন কি ছিলেন? ওই যে মনে আছে রেল স্টেশন থেকে নামার সময় অনুপমের মা তার সকল প্রকার কি মানে ইগো বাদ দিয়া সে বলছিল আচ্ছা মেয়েটার সাথে, মাগো তোমার নাম কি? কয় কল্যাণী। একটা ঠাডা পড়ছে উপরে। বলছে মা তোমার বাবার নাম কি? বলছে শম্ভুনাথ সেন, সে এখানকার ডাক্তার। তাহলে শম্ভুনাথ বাবু পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন একজন হচ্ছে গিয়ে কি ডাক্তার। এই যে ডিউডিমার্সের ছেলেরা কিন্তু আজকে বাংলা ক্লাসের সাথে বেয়াদবি করতেছে, তারা কিন্তু শেয়ার করতেছে না। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, একটু শেয়ার করে দিবেন প্লিজ, একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, তারপর বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? এবার একটু সম্পূরক প্রশ্ন। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23, এটা হচ্ছে বিয়ের সময়। আর যখন গল্প লেখে তখন অনুপমের বয়স কত ছিল? 27 বছর। বুঝতে পারছি? তাহলে একটু বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 15 বছর কাটা গেছে রে। সাব্বির বিন হোসেন, লাত্তি দিব কিন্তু। তাহলে হইতেছে গিয়ে কি বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত? 23 বছর। বুঝতে পারছেন? আর হচ্ছে গিয়ে কি যখন সে গল্প লেখে তখন তার বয়স কত ছিল? 27 বছর। বুঝতে পারছেন? তাহলে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। আর যখন গল্প লেখে তখন তার বয়স কত? 27 বছর। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা লিখে রাখেন। বুঝতে পারছেন? নাহলে আপনারা যখন কলেজে যাবেন না, কলেজে দেবেন শিক্ষকরাও কেমন যেন একটু প্যাচ 25-এ বুঝায় আর কি। বুঝতে পারছেন?
তাহলে বিয়ের সময় অনুপমের বয়স 23, গল্পের সময় 27। বলেন সুবহানাল্লাহ। সবাইকে বুঝতে পারছি? তারপর গজাননের মায়ের নাম কি ছিল? লাইনটা একটু মনে করাই দিই। বলা আছে ছোট কাল থেকেই আমি মায়ের কোলে কোলে মানুষ। ছোট কাল থেকে অনুপম মায়ের কোলে বড় হয়। মায়ের কোলে বড় হয়। মায়ের কোলে বড় হয়। তাই বলছে এখনো আমাকে দেখলে মনে হবে, এখনো দেখলে মনে হবে যে কি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। গজাননের ছোট ভাই। বুঝতে পারছি? তাহলে বলা আছে গিয়ে কি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। লাইনটা আমাদের বইয়ের ভিতরে বলা আছে। তাহলে গজাননের মায়ের নাম কি ছিল? গজাননের মায়ের নাম ছিল অন্নপূর্ণা। একটু সম্পূরক প্রশ্ন, সবাই একটু লিখে রাখবেন। হ্যাঁ, তাহলে অন্নপূর্ণা কে ছিল? দেবী দুর্গা। আপনাকে এটা প্রশ্ন করতে পারে যে দেবী দুর্গা বা অন্নপূর্ণার আরেক নাম কি? একটু সবাই এই সম্পূরক প্রশ্নের উত্তর দেন। অন্নপূর্ণার আরেক নাম কি? এই সম্পূরক প্রশ্নের উত্তর সবাই দেন। অন্নপূর্ণার আরেক নাম কি? অন্নপূর্ণার আরেক নাম কি? এটা একটা সম্পূরক প্রশ্ন, জেনে রাখা দরকার আর কি। তাহলে অন্নপূর্ণার আরেক নাম কি ছিল? অন্নপূর্ণার আরেক নাম ছিল দেবী দুর্গা। অসংখ্য ধন্যবাদ। আর যদি বলে গজানন, এই গজাননের আরেক নাম কি? গজাননের আরেক নাম হচ্ছে গণেশ। আমরা সকলেই জানি সনাতন ধর্মাবলম্বীদের একজন দেবতা আছে যার মুখটা হাতির মতো, তাকে বলা হয় গণেশ। বুঝতে পারছেন? তাহলে অন্নপূর্ণার আরেক নাম কি? দেবী দুর্গা। আর গজাননের আরেক নাম কি? গণেশ। বুঝতে পারছেন? জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি ডিউডিমার্স কর্তৃপক্ষের কাছে আজীবন ঋণী যে আমাকে তারা কিছু মেধাবী স্টুডেন্টের সামনে ক্লাস নেওয়ার সুযোগ করে দিছে। আমার ডিউডিমার্সের প্রত্যেকটা স্টুডেন্ট মেধাবী। তারা যদি হচ্ছে গিয়ে কি লেগে থাকে, ডিউডিমার্স তাদের স্বপ্ন পূরণে সবসময় হচ্ছে গিয়ে কি সারথি হয়ে থাকবে। সবাই হচ্ছে এই মেধাটা ধরে রাখবেন। তারপর অনুপমের পিতার পেশা কি ছিল? আমরা সকলেই জানি অনুপমের পিতা এক সময় কি ছিল? এক সময় গরিব ছিল। গরিব ছিল। আচ্ছা, তারপর বলা আছে ওকালতি করিয়া সে অনেক টাকা কামাইছে। ওকালতি করিয়া সে টাকা কামায়। টাকা কামায়। তাহলে বলেন অনুপমের পিতার পেশা কি? অনুপমের পিতার পেশা হচ্ছে উকিল। অনুপমের পিতার পেশা কি? অনুপমের পিতার পেশা হচ্ছে গিয়ে কি উকিল। বুঝতে পারছেন? আচ্ছা, লাইনটা কিরকম ভাবে ছিল? লাইনটা ছিল যে এক সময় আমরা গরিব ছিলাম, ওকালতি করিয়া বাবা প্রচুর টাকা কামাইছে, কিন্তু ভোগ করিবার নিমেষটুকু পর্যন্ত পায় নাই। মৃত্যুই তাহার প্রথম অবসর। তাই মা আমাকে কখনো ভুলতে দেয় না যে আমরা গরিব ছিলাম। লাইনটা মনে পড়ছে? লাইনটা কি সবার মনে পড়ছে? এই যে ভাই যেরকম লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি, ডিউডিমার্সের সাথে থাকেন, আপনাদেরকে এরকম ভাবে পড়ানো হবে যে আপনারাও লাইন বাই লাইন বলতে পারবেন। সবাই আশ্চর্য হয়ে যাবে, কিরে ডিউডিমার্সের এই ছেলে লাইন বাই লাইন বা মেয়ে লাইন বাই লাইন কিভাবে বলে। আপনারা সাথে থাকবেন। আচ্ছা, তারপর একটু দেখেন কি বলছে। কলকাতার বাইরে পৃথিবীটাকে মামা কি হিসেবে মনে করে? কলকাতার বাইরে পৃথিবীটাকে মামা আন্দামান দ্বীপের মতো মনে করে। কি দ্বীপ? আন্দামান হচ্ছে গিয়ে কি দ্বীপ। এই আন্দামান দ্বীপ কোথায় অবস্থিত? এই আন্দামান দ্বীপ হচ্ছে গিয়ে কি বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গোপসাগর। এই আন্দামান দ্বীপ হচ্ছে গিয়ে কি বঙ্গোপসাগরে অবস্থিত। তাহলে কলকাতার বাইরে সমস্ত হচ্ছে গিয়ে কি পৃথিবীটাকে মামা কি মনে করে? আন্দামান দ্বীপের মতো মনে করে। এটা একটু সবাই স্ক্রিনশট অথবা লিখে রাখবেন, এটা আমাদের ইয়ের ভিতরে শব্দার্থের ভিতরে আছে। তাহলে আন্দামান দ্বীপ হচ্ছে গিয়ে কি আপনার আন্দামান দ্বীপটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। আচ্ছা, বলা আছে এরকম ভাবে যে মামা যদি মনু হইতেন, মনু মানে কি যারা ধর্মের নীতি নির্ধারক, তাহলে বলা আছে মামা যদি মনু হইতেন তাহলে কলকাতার বাইরে যায় বা হাবড়া ব্রিজ পার হওয়াকে সংহিতা থেকে বাদ করে দিতেন। মারুফা জেরিন আইরিন, অসংখ্য ধন্যবাদ। তারপর বলছে বিয়ের কতদিন পূর্বে কল্যাণী পিতা পাত্রকে দেখতে আসেন? কন্যার পিতা। উত্তর দেন, এর আগে আমি বলে দিছি, উত্তর দেন সবাই। বিয়ের কতদিন পূর্বে আপনার হচ্ছে গিয়ে কি কন্যার পিতা অনুপমকে আশীর্বাদ করতে আসেন? সবাই উত্তর দেন। এটার উত্তর আমি বলে দিব না। এটার উত্তর যখন আমি হচ্ছে গিয়ে কি শম্ভুনাথ সেন সম্পর্কে পড়াইছি বা হরিশ সম্পর্কে পড়াইছি তখন বলছি। কামরান খান অভি সবার আগে উত্তর দিছে। মুন্নি জামান, স্মৃতি মন্ডল, সাবাস।
আচ্ছা ঠিক আছে সাবরিনা, সুভাষ, অসংখ্য ধন্যবাদ। তাহলে বিয়ের কয়দিন পূর্বে? বিয়ের হচ্ছে গিয়ে কি 3 দিন পূর্বে আপনার কি করতে আসে, তাকে হচ্ছে গিয়ে কি দেখতে আসে। তারপর অনুপমের মামার ক্ষেত্রে কোনটি বিশেষ উপযোগী? বিচক্ষণ, অহংকারী, বাক সর্বস্ব, অর্থলোভী। এটা হবে গিয়ে কি অর্থলোভী বলা আছে এরকম ভাবে লাইনটা একটু মনে করার চেষ্টা করেন, বলা আছে ধনীর ঘরের মেয়ে মামা পছন্দ করে না, কিন্তু অর্থের প্রতি লোভ তার অস্থি মজ্জায় নিহিত। অস্থি মানে কি হাড়, মানে হাড়ের রগে রগে মামার কি অর্থের প্রতি লোভ ছিল। বুঝতে পারছেন? তাহলে লাইনটা কি ছিল যে ধনীর কন্যা মামা পছন্দ করে না, কিন্তু অর্থের প্রতি লোভ মামার অস্থি মজ্জায় নিহিত। তাহলে অনুপমের মামা কি ছিল? অনুপমের মামা ছিল একজন অর্থলোভী মানুষ। অনুপমের মামা কি ছিল? একজন অর্থলোভী মানুষ। তারপরটা দেখি, অনুপম কেমন প্রকৃতির লোক ছিল? এটা মনে আছে আপনাদের হচ্ছে কি যখন বলছি যে যখন কন্যার গহনা খুলে গামছা দিয়া বেঁধে মামার সামনে আনা হয়েছিল, বা আনার আগে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন জিজ্ঞেস করছিল অনুপম তুমি সভা থেকে উঠে আসো। তো অনুপম কি করলো? সভা থেকে উঠে আসলো। জিজ্ঞেস করছে যে বিয়ের পূর্বে তোমার মামা চায় যে কল্যাণীর গহনা পরীক্ষা করতে বা কন্যার গহনা পরীক্ষা করতে, তুমি কি বলো? তখন অনুপম মাথা নিচ করে রয়েছে। তখন মামা বলছে ও কি বলবে, আমি যা বলি তাই সঠিক। তাহলে অনুপম কি ছিল? অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ ছিল। অনুপম কি ছিল? অনুপম ছিল ব্যক্তিত্বহীন মানুষ। সবার আগে উত্তর দিছে কামরান খান ওবি, অসংখ্য ধন্যবাদ। শানজিন ওয়ালিজা মুন্নি জামান, তোর কাছে কি মনে হয়েছে যে অনুপম নিতান্তের সহজ সরল? তোরা কি অনুপমের প্রেমে এতটাই পাগল হয়ে গেছস? অনুপম ব্যক্তিত্বহীন ছিল, এবং কি আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি কোন লাইনের ভিতরে এই ব্যক্তিত্বহীনতার প্রকাশ পাইছে। আপনারা ওই লাইনটা আবার যে পড়লে আপনি উত্তর সহজে পেয়ে যাবেন। তাহলে অনুপম কি ছিল? একজন ব্যক্তিত্বহীন মানুষ। তার নিজের বলতে কিছু ছিল না, তার সকল কিছু মা আর মামা কি করে দিত? নির্ধারণ করে দিত। আচ্ছা তারপরে দেখি বলা আছে অপরিচিতা গল্পে কনের গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? এটা প্রকাশ পেয়েছে কি হীনমন্যতা। হীনমন্যতা মানে কি? হীনমন্যতা মানে হচ্ছে গিয়ে কি নিচু লোক, নিচু লোক। এখন আরেকটা কথা আমি লিখবো, এটা আপনারা কিভাবে নেন আমি জানি না, মানে ছোট লোক আর কি। ছোট লোক মানে গরিব বলতে বোঝানো হয় নাই, বলছে হচ্ছে গিয়ে কি তার মন মানসিকতা ছোট ছিল। লাইনটা এরকম ভাবে আছে, শম্ভুনাথ সেন বলছে আমার মেয়ের গহনা আমি চুরি করতে পারিব, যারা এটা বিশ্বাস করে তাদের সাথে আমি সম্পর্ক করব না। লাইনটা মনে আছে আপনাদের? এই লাইনটা কি মনে আছে? আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা ক্লাসটা শেয়ার করতেছেন না। এখনো প্রায় 200-র উপর স্টুডেন্ট আছে, কিন্তু ক্লাসটা শেয়ার করতেছেন না। আমি কষ্ট পাইলাম। হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লাগে, আমি মনে হয় ক্লাস খারাপ নেই, এই জন্য আপনারা ক্লাসটা শেয়ার দেন না। যদি ক্লাসটা ভালো লাগে মেসেজ দিতে হবে না যে ভাই ভালো লাগে, শেয়ার করে দেন, তাইলে আমি বুঝবো যে ক্লাসটা ভালো লাগে। কারণ আপনাদের একটা শেয়ার, একটা হচ্ছে গিয়ে কি মেনশন আমাদের ক্লাস নিতে উদ্বুদ্ধ করে। কারণ ভাই আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, বুঝেন নাই? একটু অ্যাপ্রিশিয়েট তো করতেই পারেন, বুঝতে পারছেন? একটু ক্লাসটা হচ্ছে গিয়ে কি শেয়ার করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো? অনুপম একজন হীনমন্যতা, ছোট লোক। ছোট লোক মানে কি? মানে মন মানসিকতা ছোট আর কি, বুঝেন নাই? যেমন অনেক বড় লোক আছে কিন্তু তাদের মন মানসিকতা কি থাকে? ছোট। তারা একটু কিছু দান করে তা অনেক বড় করে, বা অনেক সময় দান করতে চায় না, কথাবার্তা হইতেছে গিয়ে কি ছোট লোকই স্বভাব, এরকম। তাহলে অনুপমের গহনা মাপার মধ্য দিয়ে তার হীনমন্যতা বা ছোট লোকই প্রকাশ পায়। আচ্ছা, এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। কি কি? থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। অনুপমের এই উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? এটা প্রকাশ পেয়েছে অক্ষমতা, নির্ভরতা, ব্যক্তিত্বহীন, তিনটাই প্রকাশ পেয়েছে। অক্ষমতা মানে কি? অনুপমের সিদ্ধান্ত নিতে পারে না। অনুপম কি করে না? সিদ্ধান্ত নিতে পারে না। মনে আছে যে হচ্ছে গিয়ে কি বলছে যে হইতেছে আমার কোনো সিদ্ধান্ত নাই। আমি অনুপম বলছে, দেখেন একটু মনে করে দেখেন, একটু মনে করে দেখেন, অনেক শখ ছিল কন্যাকে সচক্ষে দেখিব, কিন্তু বলিবার সাহস পাই নাই। কন্যাকে যে দেখতে গেল তিনি হলো আমার পিস্তুত ভাই বিনু দাদা। মনে আছে লাইনটা? এই লাইনটা যে দেখবেন। তাহলে অনুপম কি করছে? তার সে সিদ্ধান্ত নিতে পারে না। নির্ভরতা, অনুপম দেখবেন সবসময় মা, মামা এবং কি পিস্তুত ভাইয়ের উপর সে নির্ভর করছে। পিস্তুত ভাইয়ের উপর সে নির্ভর করছে, মনে আছে? পিস্তুত ভাই বলছে মেয়েটা অনেক সুন্দর, অনুপম বিশ্বাস করছে মেয়েটা অনেক সুন্দর। মামা বলছে গহনা আনতে হবে, অনুপম কিন্তু তার বিরোধিতা করে নাই।
মা বলছে বাবা তোর তীর্থে যাইতে হবে, অনুপম কি করছে, তীর্থে নিয়ে গেছে। তাহলে অনুপম কি করে, মা মামা এবং পিসতুতো ভাইয়ের উপর নির্ভর ছিল। আর ব্যক্তিত্বহীনতা, হ্যাঁ তো ব্যক্তিই ছিল না, বেটা নিজের বউ নিজে তুই বিয়ে করতে আরস নাই, এটা কি এটা সম্ভব নাকি? তাহলে অনুপমের তিনটাই হচ্ছে গিয়ে কি ছিল, ঠিক আছে। তাই হইতেছে গিয়ে কি সে সবসময় এই তিনটার উপরে হইতেছে গিয়ে কি নির্ভরশীল, যে হইতেছে গিয়ে কি সে একজন অক্ষম ব্যক্তি, অর্থাৎ তার কোনো ক্ষমতা ছিল না, সে হচ্ছে গিয়ে কি একটি নির্ভরতা, সে মামা এবং কি মাইয়ের উপর নির্ভর করত, আর সে তো কোনো ব্যক্তিত্বহীন মাইন্সের ভিতরেই পড়ে না। তারপর মাটির খোলের দুই পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্রকে কি বলে, এটা আপনাদের হইতেছে গিয়ে কি একটু জানা দরকার। এটাকে বলে মৃদঙ্গ। মৃদঙ্গ, বুঝতে পারছেন? এটা শব্দার্থ গেলে আছে। এই মৃদঙ্গ শব্দটা আমরা পাঠের কোন জায়গায় পাই, বলা আছে লোহার মৃদঙ্গের তালে তালে। লোহার মৃদঙ্গের তালে তালে, মৃদঙ্গের তালে তালে বাতি জ্বলিতেছে, বাতি জ্বলিতেছে। পাঠ্যপুস্তকে এই লাইনটি আছে যে লোহার মৃদঙ্গের তালে তালে বাতি চলিতেছে। তাহলে মৃদঙ্গ মানে কি, মাটির খোলের দুই পাশে চামড়া লাগানো বাদ্যযন্ত্র, মানে মাটির একটা খোল থাকবে, তার দুই পাশে হচ্ছে গিয়ে কি চামড়া লাগানো কি থাকবে, একটা বাদ্যযন্ত্র। আমি দেখাইতে পারি নাই, ইনশাল্লাহ আপনারা চাইলে আমরা দেখাইতে পারবো। তাহলে এই লাইনটা কোথায় আছে, বলা আছে রেলগাড়ি লোহার মৃদঙ্গের তালে তালে। রেলগাড়ির ভিতরে অনেক পাত থাকে, পাত মানে কি আপনার ইস্পাতের খণ্ড। তো ওগুলা কি করে, যখন রেললাইনে উঁচা নিচা হয় তখন সেটা কি করে, একটা আরেকটার সাথে কি খায়, বাড়ি খায়, তখন সেটাকে বলা হয়েছে মৃদঙ্গ। তাহলে লোহার মৃদঙ্গের তালে তালে রেলগাড়ি কি করলো, রেলগাড়ি চলিতে লাগিল। আচ্ছা, তারপর দেখেন কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ আসিয়াছিল, বলা আছে অনেক বড় ঘর থেকে। কি মনে আছে যে হচ্ছে গিয়ে কি অনেক বড় ঘর থেকে অনুপমের বিবাহ আসিয়াছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে মা কি করে নাই, আর বিয়ের কথা তুলিবার সাহস পায় নাই। লাইনটা কি মনে আছে, যে অনেক বড় ঘর থেকে আমার বিবাহ আসিয়াছিল, কিন্তু যে হইতেছে গিয়ে কি আপনার কি, যে ইয়ের তালে মানে লোকলজ্জার ভয়ে মা আর মামা আর কি করতে পারে নাই, বিয়ের কথা স্মরণ করতে পারে নাই, তাই অনেক বড় ঘর থেকে অনুপমের বিয়ে আসতেছিল। আচ্ছা, যারা ক্লাস করছেন তারা একটু বলেন তো, মামলা কয়টি বিষয়ের উপর করবে, কয়টি বিষয়ে করবে, কয়টি বিষয়ে করবে? এটা আমি যেদিন পাঠ বুঝাইছি ওই দিন বলে দিছি, মনে করে দেখেন মামলা কয়টি বিষয় হচ্ছে গিয়ে কি করবে, এটা একটু উত্তর দেন সবাই প্লিজ। দেখি কে কিরকম ডিউডিমাসের ক্লাস করার পর কে বাসায় যে পড়ছে, আমি তাদেরকে একটু দেখতে চাই, সেই সকল মেধাবী স্টুডেন্টকে দেখতে চাই যারা হচ্ছে ক্লাস করার পর আবার হচ্ছে গিয়ে কি করছে, বাসায় যে পড়ছে। কয়টা বিষয়ের উপর মামলা করবে? সাবাস, অসংখ্য ধন্যবাদ। তায়েবা তুলি থেকে একবারে সাইমা পর্যন্ত যারা আছেন সবাই সঠিক উত্তর দিচ্ছেন। মামলা করবে দুইটি বিষয়, একটা হচ্ছে গিয়ে কি মানহানি, আর একটা হচ্ছে বিবাহের শর্তভঙ্গ। বিবাহের শর্তভঙ্গ, এই দুইটি মামলা করবে। কয়টি বিষয়ে মামলা করবে? দুইটি বিষয়, একটা হচ্ছে গিয়ে কি মানহানি, আর একটা হচ্ছে বিবাহের শর্তভঙ্গ। তিনটি বিষয়ের উপর মোহাম্মদ শরীফ, তাহলে 3 নাম্বারটা কোনটা, এটা তোমরা বলে দাও, তাহলে আমি একটু সংশোধন করে নেই। 3 নাম্বার কোনটা? আমার লাইন এরকম আছে যে বিবাহের শর্তভঙ্গ এবং মানহানির জন্য মামা মামলা করতে চাইলো, কিন্তু হিতৈষীরা বা জ্ঞানী ব্যক্তিরা বলল তাহলে হাসি তামাশার যতটুকু বাকি আছে ততটুকু পূর্ণ হইবে। বইয়ের ভিতরে লাইনটা এরকম ভাবে বলা আছে। আচ্ছা, একটু বলেন ভাইয়া কিবারে ক্লাস হয়? ভাইয়া আমাদের ডিউডিমার্স পেজের ভিতরে এবং কি এইচএসসি 2025 গ্রুপের ভিতরে আমাদের হচ্ছে দেওয়া আছে, কি যেন ক্লাস রুটিনটা দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো দুইটি বিষয়, একটা হলো মানহানি, একটা শর্তভঙ্গ। দেখতে পাচ্ছেন যে লাইন বাই লাইন মুখস্থ করার কি কি তরিকা, একজন মানুষ ভুল কমেন্ট করছে বা তার টাইপিং এ ভুল হয়েছে, আমি কিন্তু লাইন বাই লাইন বলে দিচ্ছি যে কোনটা কোন জায়গায় উত্তর। আপনি যদি লাইন বাই লাইন মুখস্থ করেন, আপনার একটা বন্ধু বলল আয় বেটা বিবাহের শর্ত কি জানো মামলা করবে 3টি বিষয়ের উপর, তুমি কমেন্ট করবা বা তুমি হচ্ছে কি বলবা কত কোন জায়গায় লেখা আছে 3টি বিষয়ের উপর, সে একবার বলতে পারবে না। বুঝতে পারছি? তাই ডিউডিমাসের প্রত্যেকটা স্টুডেন্ট হবে গিয়ে কি একবারে গ্রেট। বুঝতে পারছেন যে আমাদেরকে কেউ প্রশ্ন করে আটকাইবো ওর খবর আছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব লাইন বাই লাইন পইরা সেটা মাথার ভিতরে রাখবেন। বুঝতে পারছেন? যাতে করে কেউ হইতেছে গিয়ে কি আপনাকে ভুল উত্তর দিলেও আপনি সেটা সঠিক উত্তর দিতে পারেন। আচ্ছা,
অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? সেটা কি? মামার। বিবাহ সম্পর্কে একটা বিশেষ মত কার ছিল? বিবাহ সম্পর্কে হচ্ছে গিয়ে কি বিশেষ মত কার ছিল? বিবাহ সম্পর্কে বিশেষ একটা মত ছিল মামার। কি কি মত মনে আছে? বলা আছে বিবাহ সম্পর্কে মামার একটি বিশেষ মত ছিল। কি? ধনীর ঘরের মেয়ে মামার পছন্দ না, আবার বেহাই সম্প্রদায় অতিরিক্ত কথা বলবে সেটাও সে পছন্দ না। বলছে যে টাকা তার দরকার নাই, কিন্তু চাহিবা মাত্র টাকা দিবে এরকম শ্বশুর মামার দরকার। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে সবসময় মাথা হেট করে থাকবে, অর্থাৎ মাথা নিচু করে থাকবে। মনে আছে লাইনগুলা? এই লাইনগুলা কিন্তু বইয়ের ভিতরে বলা আছে যে বিবাহ সম্পর্কে মামার যে ধারণা। তাহলে বিবাহ সম্পর্কে মামার ধারণা কি ছিল? যে হচ্ছে গিয়ে কি ধনীর কন্যা তার পছন্দ নয়, বিবাহ সম্প্রদায় বেয়াই সম্প্রদায় অতিরিক্ত কথা বলবে সেটা পছন্দ নয়, তাদের বাড়িতে যে বউ আসবে সে মাথা নিচ করে থাকবে এরকম মেয়ে তার পছন্দ। আচ্ছা, তারপরে একটু দেখি, চলে যাই। বলছে অনুপমের বন্ধুর নাম কি? অদ্রু, হিরণ না হিরণ না, অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। হ্যাঁ, একটু দেখবেন সবাই, হরিশ আর পরেশ। হ্যাঁ, একটু দেখবেন। আমরা এই প্রশ্নটা দেওয়ার একটাই কারণ, কি কারণ জানেন? যাতে আপনারা নির্ভুলভাবে দাগাইতে পারেন। অনেক সময় কি হয়, অতিরিক্ত পাড়ার উত্তেজনায় মানুষ ভুল দাগায় না, এজন্য আমরা হরিশের সাথে পরেশ যুক্ত করে দিছি আর কি, বুঝতে পারছেন? তাহলে অনুপমের হচ্ছে গিয়ে কি আপনার বন্ধুর নাম কি ছিল? হরিশ। তারপর আমরা দেখি হরিশ কোথায় কাজ করে। এটার উত্তর আমি দিব না, আপনারা দিতে হবে, কারণ আমি এটা বলে দিছি। হরিশ কোথায় কাজ করে একটু বলেন। হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে? সবাই 29 নাম্বারটার উত্তর দে। হরিশ কোথায় কাজ করে? মালদাহ, বীরভূম। কি উত্তর দিতেছে? নিসমাত হচ্ছে গিয়ে কি সৌরা। আচ্ছা, সাব্বির মাইর দিব কিন্তু। তাহলে হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। সম্পূরক প্রশ্ন, রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? এটার উত্তর দেন। রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? দেখি আপনারা কি পড়ছেন কিনা বাসায়। রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? উত্তর দেন সবাই প্লিজ। রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? এস কে আকাশ, তারপর হচ্ছে গিয়ে কি শিহাব আহমেদ শিবাত, সবাই উত্তর দিছে, ভালো উত্তর। তাহলে রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? রেলগাড়ি কানপুরেই আসিয়া থামিল। বুঝতে পারছেন? তাইলে আমাদের বইয়ের ভিতরে কানপুর শব্দটা দুইবার ব্যবহার করা হয়েছে। কয়বার? দুইবার। কি কি? আমাকে যদি কেউ প্রশ্ন করে রেলগাড়ি কোথায় আসিয়া থামিল, তখন উত্তর হবে কানপুর। আবার যখন বলে হরিশ হচ্ছে কোথায় কাজ করে, তখনও উত্তর হবে গিয়ে কি কানপুর। বুঝতে পারছেন? তাহলে বলেন যে হচ্ছে গিয়ে কি একটা পড়লে আপনি দুইটা পাইতেছেন। একটা হচ্ছে গিয়ে কি আপনার কানপুর নিয়া। তারপর আমরা আবারও বলি, আমরা আপনাকে আরো একটা প্রো ভাবে তৈরি করব। কেমন ভাবে প্রো ভাবে তৈরি করব? আমরা যারা এইচএসসি 2023 আমাদের ব্যাচটা যে হচ্ছে গিয়ে গেছে, যারা অ্যাডমিশন টেস্টে আমাদের এখানে পড়ার ইচ্ছা পোষণ করছে, তাদেরকে আমরা কি করতাম জানেন? একটা শব্দ বলতাম, যেমন ম্যালেরিয়া। আমরা বলতাম ম্যালেরিয়া, বলেন তো কোন পাঠের ভিতরে আছে? তারা উত্তর দিয়ে দিত, আরে ম্যালেরিয়া তো হচ্ছে গিয়ে কি বিলাসের ভিতরে আছে। আমরা বলতাম বলেন তো কলেরা রোগের কথা কোন জায়গায় বলা আছে? বলতো আইরে এটা মাসি পিসি গল্পের ভিতরে বলা আছে। আবার বলতাম বলেন তো যে বক্ষব্যাধির কথা কোন জায়গায় বলা আছে? দেখেন, একটা শব্দ দিলে তারা বলে দিতে পারে কোন জায়গায়। আমরা আপনাদের এরকম প্রভাবে তৈরি করব যে একটা খালি শব্দ বলবো, আপনি বলে দিতে পারবেন যে এটা এমুক জায়গায়। বুঝতে পারছেন? ডিউডিমাসের সাথে ততদিন পর্যন্ত সাথেই থাকুন। আচ্ছা, হরিশ ছুটিতে কোথায় এসেছিল? তাহলে হরিশ ছুটিতে হচ্ছে গিয়ে কি কলকাতায় এসেছিল। এটা ভুল। যারা হইতেছে গিয়ে কি আপনারা কানপুর বলতেছেন তারা ভুল। আরে বেডিরা, এই আমার সবচেয়ে অনুগত স্টুডেন্ট তাইবা তুলি, সে কেন ভুল করবে? সে কেন ভুল করবে? হরিশ কাজ করে কানপুরে। তাইবা তুলি হচ্ছে গিয়ে কি যেহেতু ভুল দিছে, সুতরাং সকলের একটু বুঝতে ভুল হচ্ছে। হরিশ কাজ করে কোথায়? হরিশ কাজ করে কানপুরে। কিন্তু হরিশ ছুটিতে কোথায় আসছিল মনে আছে? হরিশ ছুটিতে অনুপমের বাসায় ছিল। তাই অনুপমের বাসা কোন জায়গায়? কলকাতায়। বুঝতে পারছেন? আমাদের সবচেয়ে ভালো স্টুডেন্ট তাহেবা তুলি যেহেতু ভুল করছে, সুতরাং সবারই এটা ভুল করার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? তাহলে কি হলো? হরিশ কানপুরে কাজ করে, কিন্তু বিবাহ উপলক্ষে হরিশ কোথায় আসছে? হরিশ কলকাতায় হইতেছে গিয়ে কি আসছে। তারপর বলা আছে অনুপমের মন উতলা বলতে কি বুঝাইছে? অনুপমের মন উতলা বলতে হচ্ছে গিয়ে কি উৎকণ্ঠা বুঝানো হয়েছে। কি কণ্ঠা? উৎকণ্ঠা। হাই রে, আমি কখন বিয়েটা করব। ওই যে মনে আছে যে কিছুদিন পূর্বে আমি এমএ পাশ করিয়াছি,
এখন আমার অবসরের মরুভূমিতে খালি নারী আর নারী মরিচিকা দেখি, অর্থাৎ অবসরে বৈশা সে খালি বেডি আর বেডি দেহে। বলছে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। অর্থাৎ আকাশের দিকে তাকাইলে মনে হয় খালি বেডি আর বেডি, বাতাসে যখন হচ্ছে গিয়ে কি নিঃশ্বাস ফেলে মনে হয় কোনো বেডি আমার নিঃশ্বাস ফেলছে। তরু মর্মরে তাহার গোপন কথা, তরু মানে গাছ, মর্মর মানে পাতার শব্দ, অর্থাৎ পাতার যে শব্দ হয় তখনও মনে হয় কোনো বেডি বুঝি আমাকে ডাকছে, মনে পড়ে? তাহলে হচ্ছে গিয়ে কি অনুপম কি করছে, অনুপম বিয়ের জন্য উত্তলা হয়ে গেছে, মানে কি উৎকণ্ঠা হচ্ছে গিয়ে কি হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্যই যারা ছেলে আসস তারা আমার মতো নারী বিদ্বেষী হবি, ঠিক আছে? আমি কিন্তু কঠিন নারী বিদ্বেষী মানুষ, কারণ জীবনে যেই পরিমাণ শেখা আমি খাইছি, এখানে তাইবা তুলি যে আছে ও এত পরিমাণ কলা গাছও দেখে নাই জীবনে, ঠিক আছে? নারীদেরকে কখনো লাই দেয়া যাবে না। আমরা হচ্ছে আফরান নিশুর ভক্ত। আফরান নিশু দেখো না, যে হচ্ছে কিছুতে কিছু থাবড়ায়, ঠিক আছে? এরকম ম্যান চিল। তারপরে দেখো অপরিচিতা গল্পে অনুপম ওমা, আচ্ছা বাপ্পি ভাই কি আমি বলার পরে কি হইতেছে গিয়ে কি প্রশ্ন বানাই নাকি? কারণ যা বলি তাই দিয়ে প্রশ্ন হয়ে পড়ে। তাহলে দেখি অপরিচিত গল্পে অনুপম এই অবকাশ বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? আমরা জানি অনুপম অবসর বলতে এম.এ পাশের পরের সময়টাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? বলা আছে কিছুদিন পূর্বে আমি এম.এ পাস করিয়াছি, এখন শুধুমাত্র কি আমার অবসরের মরুভূমি। তাহলে অনুপম অবসর বলতে কি বুঝেছে? এম.এ পাশের পরের সময়টা, কারণ অনুপমের তো আর চাকরি করা লাগবে না বা বিসিএস ক্যাডার হওয়া লাগবে না, বুঝেন নাই? এজন্য অনুপম এম.এ পাস করার পরেও কি করছে, সে অবসর পাইছে। এখন আমাকে তো চাকরি লাগে, এজন্য আমাদের আবার একটু পড়তে হয়। আমি মাঝে মাঝে দেখেন আমি মোবাইলটা ধরি, আমাদের মোবাইল ফ্ল্যাশ না দিলে মানে রিফ্রেশ না দিলে আপনাদের কমেন্ট গুলো দেখা যায় না, কেউ রাগ করেন আবার, হ্যাঁ? আচ্ছা, তাহলে অবসরের পর হচ্ছে গিয়ে কি সে অনুপম খালি বেডি দেখে চোখের ভিতরে। কোন বাতাসে অনুপম শরীর ও মন কাঁপতেছে? আচ্ছা, আমাদের বসন্ত বাতাসে, একটু মনে করে দেখবেন আমাদের লাইনটা এরকম আছে যে বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বকুল বনের নরপল্লব রাশির মতো, নরপল্লব রাশির মতো আমার মন নড়ে চড়ে। রাশির মতো আমাদের লাইনটা এরকম ভাবে আছে, বুঝতে পারছেন? যে বলা আছে এরকম ভাবে যে আমি ছিলাম তৃষ্ণার্ত, সেই তৃষ্ণার্তের ভিতরে হরিশ কি করলো, জল ডাললো। তাই এখন বসন্ত বাতাসে বকুল বনের নরপল্লব রাশি, নরপল্লব রাশি মানে কি নতুন ফুল, নতুন ফুল বলে নতুন পাতা, বুঝতে পারছেন? নরপল্লব রাশির মতো কি করে, তার নড়ে চড়ে। আরে আমি তো বিয়ে করতে চাচ্ছি, আবার হরিশ যেভাবে বলছে, তুমি একটু চিন্তা করো হরিশ কেমনে কেমনে বলছে। হরিশ মনে করো যে বলছে অনুপম রে, কয় মামা, কই কি কয় তোমার জন্য যে একটা মাইয়া চয়েস করছি না, মনে করো যে একের ক, কথাটা কি বুঝতেছো? এমনি যে বলছে। তো অনুপম তো মনে করো যে এমনি আকাশে বাতাসে খালি বেডি আর বেডি দেখে। হরিশ যখন মনে করো যে সেইখানে আরো তেল মরিচ লাগায়া মনে করো যে নতুন ভাবে বলছে, অনুপম মামা তো মনে করো যে ওই রাত্রে ঘুমাইতে পারে নাই, বুঝতে পারছো? অনুপম মামা তো মনে করো যে হচ্ছে ঘুমাইতে পারে নাই। তাহলে কি বলছে যে হইতেছে এইটা। আচ্ছা, তারপরে এই যে যেই শব্দটা আছে গ্রীষ্ম, সেই গ্রীষ্মকাল আমরা হইতেছে গিয়ে কি ইয়েতে পাবো, কি জানো, বিলাসীতে পাবো। শীত আমরা রেইনকোটে পাবো। বর্ষা আমরা রেইনকোট গল্পের ভিতরে পাবো। কিন্তু আমাদের এই অনুপম গল্পের ভিতরে, অপরিচিত গল্পের ভিতরে শুধুমাত্র বসন্তের কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার শরীর যেমন বড় আমার মনটাও বড় আর কি, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখি বলেছে হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় হচ্ছে গিয়ে কি ছিল? তাহলে বলা আছে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, ঠিক আছে? এরকম ভাবে আছে যে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। আচ্ছা, স্যার নাটক প্রকাশ করতেছে কিছুদিনের হচ্ছে গিয়ে কি মধ্যে, হইতে পারে নাটক হইতে পারে আর কি, এটা আমি জানি না আর কি। আচ্ছা, তাহলে হরিশ কি করে, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাহলে হরিশ আসর জমাইতে অদ্বিতীয় মানে আমার মতো আড্ডা বাস, মানে আমি যদি কোন একটা বন্ধুর সাথে বসি, আমাকে যদি একটা না 10 ঘন্টা আড্ডা দিতে বলে আমি আড্ডা দিতে পারবো, খুব মজা লাগে আমার, বুঝতে পারছো? তারপর আমরা চলে যাই, কার মন তৃষ্ণার্ত ছিল? এটার উত্তর দাও। একটু আগে আমি এটার নাটক করে দেখাইছি, একটু আগে আমি এটা নাটক করে দেখেছি, সবাই এটার উত্তর দাও যে হচ্ছে কার মন তৃষ্ণার্ত ছিল। লাইনটা এরকম ভাবে আছে, আমার মন ছিল তৃষ্ণার্ত। আর হচ্ছে হরিশ আইসা যখন বলল তখন আমার মন আরো উতলা হয়ে গেল। বলো তাহলে যে হচ্ছে গিয়ে কার মন তৃষ্ণার্ত ছিল? কার মন তৃষ্ণার্ত ছিল?
কার মন্ত্রী শ্রেষ্ঠ ছিল? সাবাস সাবাস, সবাই সঠিক উত্তর দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। এরকম ট্যালেন্টেড স্টুডেন্টই আমরা চাই। তাহলে অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। তাহলে আমি যদি আরেকটু মানে মজার একটা প্রশ্ন করি, বলেন কে চোখকে বেদি দেখে? তাইবা তুলি তুই উত্তর দে, কে চোখকে খালি মেয়ে আর মেয়ে দেখে? বেডি আর বেডি কেটা চোখকে চোখকে দেখে? উত্তর দেন, তাইবা তুলি উত্তর দে, চোখকে বেডি আর বেডি কেটা দেখে? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি চোখে বেডি আর বেডিও দেখে কি খালি অনুপমে বেডি আর বেডি দেখে। আচ্ছা, তারপর একটু চলে যাই, মামা কাকে পেলে ছাড়তে চান না? তাহলে এরকম ভাবে আছে যে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, আর মামা তাকে পেলে সহজে ছাড়তে চায় না। আচ্ছা, তি ছিং, আচ্ছা আলামিন, তরে হাওলাদার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তাইবা তুলি কই গেল? গেল গা নাকি? আচ্ছা, তাহলে কি হলো যে হচ্ছে গিয়ে কি মামা হরিশকে পেলে কি করতে চায় না? ছাড়তে হচ্ছে গিয়ে কি চায় না। আচ্ছা, তারপরে আমরা দেখি তারপরের প্রশ্ন বলা আছে কথাটা কার বৈঠকে উঠিল? তাহলে বলা আছে কথাটা মামার বৈঠকে উঠিল। কথাটা কার বৈঠকে উঠিল? কথাটা মামার বৈঠকে হচ্ছে গিয়ে কি উঠিল। আচ্ছা, ও একটা ঘোষণা, আজকে হচ্ছে গিয়ে কি যদি 9:30টার ক্লাসে আমাদের সবচেয়ে ইংরেজির আপনাদের কাছে সবচেয়ে যারা ভালো লাগে, যাকে চলিত ভাষায় জনপ্রিয় বলে, সেই ইংরেজি স্যারের তারেক স্যারকে হাসাইতে হবে। হ্যাঁ, যারা হাসাবেন, বাপি ভাই মোবাইল রিচার্জ না দিলেও আমি মোবাইল রিচার্জ দিব, ঠিক আছে? একটু হাসাবেন। স্যার কেন হাসে না এটা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটু ঝামেলা আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশ ত্যাগ করার কারণ কি? আচ্ছা, এটা একটু টাইপিং এ ভুল হয়েছে, এটা আমরা পরেরটা চলে যাই। আচ্ছা, বলা আছে অপরিচিত গল্পে উল্লেখিত কার পেছনে মেয়ের বাপের লক্ষ্মীর ঘরটি উপর করিয়া দিতে পারে? আচ্ছা, দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দেয় আর্থিক। আচ্ছা ঠিক আছে, এটা একটু টাইপিং এ একটু ভুল হয়েছে। হ্যাঁ, একটু পরেরটা দেখি। আচ্ছা ঠিক আছে, এটা দুইটা একটু টাইপিং এ ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, একটু দুঃখিত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? আমরা সকলেই জানি 1861 খ্রিস্টাব্দের 7ই মে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তারপর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। 25শে কি? 25শে হচ্ছে গিয়ে কি বৈশাখ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে কত সালে? 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। সবাই একটু রিপ্লাই দেন, সবাই একটু রিপ্লাই দেন। বাংলা কত সনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে? বাংলা কত সনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে? আমি আন্তরিকভাবে অনুরোধ করব সবাই একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, বাংলা কত সনে, আর বাংলা কত সনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে? আমরা সকলেই জানি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের, সাবাস সাবাস, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আর মৃত্যুবরণ করে কত সালে? মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করে 1941 সালে। 1941 সালে, বাংলা 22শে শ্রাবণ। অসংখ্য ধন্যবাদ। বাহ, সবাই মানে বেস্ট স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট। এই সকল স্টুডেন্ট গুলো আমরা চাইতেছি ডিউডিমাস একটা কলেজ খুলে ফেলবো। যত ভালো ভালো স্টুডেন্ট আছে আমাদের ডিউডিমাস পেজে সকলকে অন্তর্ভুক্ত করব। আর এই যে যারা যারাই আসো আমাদের ডিউডিমাস পেজটার কথা সবাই একটু বন্ধু বান্ধবদের বইলো, হ্যাঁ, যাতে এখানে যে ফ্রি ক্লাস হচ্ছে যাতে করতে পারে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে? আচ্ছা, এটা আমরা সকলেই জানি, আমরা একটু দেখি। প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীকে বলা হয় প্রমিত বাংলার জনক। একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখবা অথবা হচ্ছে লিখে নিবা। প্রমথ চৌধুরীকে কি বলে? প্রমথ চৌধুরীকে বলে প্রমিত বাংলার জনক। আচ্ছা, বঙ্কিমচন্দ্রকে কি বলে? বঙ্কিমচন্দ্রকে বলে বাংলা উপন্যাসের জনক। বাংলা কিসের জনক? বাংলা হচ্ছে উপন্যাসের জনক। আচ্ছা, ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে বাংলা ছোট গল্পের হইতেছে গিয়ে কি জনক। ছোট গল্পের হচ্ছে গিয়ে কি জনক। আর এই যে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে গিয়ে কি পেশাজীবী কবি। পেশাজীবী হচ্ছে গিয়ে কি লেখক অথবা কবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে উপরের গুলো আমরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন উপরের গুলো আমরা বুঝতে পারছি।
প্রমোদ চৌধুরী, তাকে কি বলা হচ্ছে বাংলা চলিত রীতির হচ্ছে গিয়ে কি জনক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক। এখন কথা হইলো ভাই, পেশাজীবী লেখক মানে কি বা পেশাজীবী কবি মানে কি? দেখেন, আমরা সকল প্রকার যে কবি বা সাহিত্যিক আছে সকলের কিন্তু আলাদা আলাদা পেশা ছিল। যেমন আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সে পেশায় একজন ম্যাজিস্ট্রেট ছিল। তারপর প্রমথ চৌধুরী, তিনি পেশায় একজন শিক্ষক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, সে একজন বেকার ছিল, কারণ তার জমিদারিয়া ছিল। তারপর হচ্ছে গিয়ে কি আপনার আমরা যে দেখবো আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায়, তিনিও সাংবাদিকতা পেশা ছিল। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র তার পেশাই ছিল লেখালেখি করা, বুঝতে পারছেন? এজন্য তাকে পেশাজীবী হচ্ছে গিয়ে কি লেখক বলে, অথবা হইতেছে গিয়ে কি পেশাজীবী হচ্ছে বলে। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই যারা যারা এই ক্লাস করেন, যদি ভালো লাগে শেয়ার তো দেনই না, কিন্তু আমাদের ডিউ ডিমার্সের এই পেজে যে ফ্রি ক্লাস হচ্ছে বন্ধুদেরকে একটু জানাবেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় অভিষিক্ত? আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু সবাই দেখি আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা পড়ছে নাকি পড়ে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায়? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায়? একটু ডিউডিমাসের হচ্ছে গিয়ে কি ডিউডিমাসের মেধাবী স্টুডেন্টদের কাছে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায়? সাবাস ঈশামণি, সরি সবার আগে উত্তর দিছে অপন কুমার। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কি করছে? নোবেল পাইছে। আচ্ছা, নোবেল পাইছে কোন উপন্যাসের জন্য? গীতাঞ্জলি। সবাই একটু বানানটা দেখবেন, আগে হচ্ছে রস্যইকার, সরি দীর্ঘ ইকার, পরেরটা কিন্তু রস্য ইকার, গীতাঞ্জলি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি হইতেছে উপন্যাসের জন্য তিনি কি করেন? তিনি হচ্ছে গিয়ে কি নোবেল পুরস্কার হচ্ছে গিয়ে কি পান। আচ্ছা, আরেকটা কথা, আমার একটা মুদ্রা দোষ আছে আর কি। হ্যাঁ, এই যে বাপি ভাই সহ সবাই বলতেছে যে হচ্ছে গিয়া এই শব্দটা যেন আমি কথায় কথায় বলতে মানে নিষেধ করছে আর কি। তো আমি তো শুদ্ধ ভাষায় কথা কই না, আমি তো দেখো না যে হচ্ছে মিক্স ভাষায় কথা কই, মানে কখনো সময় শুদ্ধ ভাষায় কথা কই, কখনো অশুদ্ধ ভাষায় কথা কই। তো শুদ্ধ ভাষায় কথা কইতে গেলে মাঝে মাঝে একটু হচ্ছে কি হয়ে যায় আর কি। হ্যাঁ, সবাইকে রাগ টাগ করো না আবার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন? আমরা কিন্তু এটা লিখে দিছিলাম, জমিদারি দেখাশোনা করার জন্য। আমাদের কবি পরিচিতির ভিতরে লেখা আছে যে হচ্ছে যে আপনার কি পিতার জমিদারি রক্ষা করার জন্য কুষ্টিয়ার শিলাইদহের পানসি নৌকায় চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে আসে? কুষ্টিয়ার শিলাইদহের কোন নৌকা? পানসি নৌকায় চড়ে হচ্ছে গিয়ে কি আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে আসে। তারপরে প্রশ্নটা দেখি, কোথায় বসবাসের কালে রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার স্বর্ণযুগ ছিল? আমরা সকলেই জানি কুষ্টিয়া জেলার আপনার কি শিলাইদহে আপনার হইতেছে গিয়ে কি যখন ছিল তখন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প লেখার স্বর্ণযুগ ছিল। আমাদের পাঠ্য বইয়ের ভিতরে লেখা আছে, যেরকম ভাবে লেখা আছে সোনার তরী কাব্যের যে বিখ্যাত রচনাগুলো আছে সেই বিখ্যাত রচনাগুলা এই কুষ্টিয়ায় বসে হচ্ছে গিয়ে কি লিখছে। তারপর আমরা দেখি কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন। কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হইতেছে গিয়ে কি ছোট গল্পের পাশাপাশি সে উপন্যাসও হচ্ছে গিয়ে কি লিখছে। তারপর শেষের কবিতা কি? আমরা সকলেই জানি শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। শেষের কবিতা কি ছিল? শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। এই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেন ডাকঘর কোন জাতীয় রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর কোন জাতীয় রচনা? সবাই একটু প্রশ্নের উত্তর দেন। ডাকঘর সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় রচনা? একটু সবাই প্রশ্নের উত্তর দিবেন, অনুরোধ থাকবে। ডাকঘর কোন জাতীয় রচনা? ডাকঘর কোন জাতীয় রচনা? সবাই একটু প্রশ্নের উত্তর দিবেন, দেখি কে কে পড়াশোনা করছেন। ডাকঘর কোন জাতীয় রচনা? ছোট গল্প কেটা কইছিস রে? ছোট গল্প কেটা কইছিস রে? একমাত্র সুইটি সাবা, তার হচ্ছে উত্তরটা হইছে যে ডাকঘর বলে উপন্যাস রচনা। লাইট তামো, ডাকঘর হচ্ছে একটা নাটক, ডাকঘর নাটক। হ্যাঁ, ডাকঘর নাটক। তারপরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন।
বলেন বাংলায় কোন মাসে মৃত্যুবরণ করছে? কোন মাসে মৃত্যুবরণ করেন? এটা একটু উত্তর দেন সবাই। বাংলা কোন মাসে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন মাসে মৃত্যুবরণ করেন? এটা একটু উত্তর দেন। আমরা সকলেই জানি 1941 সালের আপনার 7ই আগস্ট সে মারা গেছে। তাহলে বলেন বাংলা কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? সরি, কোন মাসে? শ্রাবণ। তিথি দাস সবার আগে উত্তর দিছে, রুমানা ইসলাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করছে কি 22শে শ্রাবণ। এটা নিয়ে কিন্তু অনেক নাটক, উপন্যাস বা সিরিজও লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে কি আপনার কত সালে মৃত্যুবরণ করেন? 1941 সালে। আর বাংলা 22শে শ্রাবণ। বাংলা কোন সময়? বাংলা হচ্ছে গিয়ে কি 22শে শ্রাবণ মাসে সে মৃত্যুবরণ করে। তারপর আমরা দেখি অনুপম কার হাতে মানুষ। আমরা সকলেই জানি লেখা আছে যে অনুপম ছোট গেলে কি মায়ের কোলে কোলে হইতেছে গিয়ে কি মানুষ। অনুপম কি? অনুপম হইতেছে মায়ের কোলে কোলে হচ্ছে গিয়ে কি মানুষ। অনুপম মায়ের কোলে কোলে মানুষ। তাহলে অনুপম কার হাতে হচ্ছে গিয়ে কি মানুষ? অনুপম হচ্ছে মায়ের কোলে কোলে হইতেছে গিয়ে কি মানুষ। তারপর আমরা দেখি অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিল। লাইনটা এরকম ভাবে আছে যে আমার মাও গরিব ঘরের মেয়ে ছিল, তাই সে নিজেও ভুলে না, আমাকেও ভুলিতে দেয় না। তাহলে অনুপমের মা কোন ঘরের মেয়ে ছিল? অনুপমের মা হচ্ছে গরিবের মেয়ে ছিল বা গরিব ঘরের মেয়ে ছিল। তারপর কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে হবে? বলা আছে অনুপমকে দেখলে এখনো মনে হইবে যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। তাই অনুপমকে দেখলে মনে হবে অন্নপূর্ণার কোলে গজাননের কি ছোট ভাই। তারপর কন্যার পিতার নাম কি ছিল? কন্যার পিতার নাম ছিল শম্ভুনাথ সেন। তার পেশা কি ছিল? তার পেশা ছিল একজন ডাক্তার। তারপরে আমাদের শেষ। তাহলে দেখেন একটি রচনা থেকে আমরা 50টি হচ্ছে এমসিকিউ করলাম। আগামী যে বাংলা ক্লাসটা হবে ওই ক্লাসের ভিতরে আমরা রচনামূলক প্রশ্ন পড়াবো, ঠিক আছে? রচনামূলক প্রশ্ন পড়াবো। তাহলে দেখেন পাঠ মানে আপনাদের যে অপরিচিত গল্পটা ছিল সেটা আমরা লাইন বাই লাইন দাগাই দিছি। আপনারা দেখতে পাইছেন যে লাইনগুলা বা যে ইনফরমেশন গুলো আমরা দাগাই দিছি সেখান থেকে এমসিকিউ আসছে। আগামী ক্লাসে সবাই আমন্ত্রিত। আগামী ক্লাসে আমরা অপরিচিতা থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করব, যে কিভাবে উদ্দীপক থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে সৃজনশীলের উত্তর দেয়া যাবে, ঠিক আছে? সবাই আগামী 9:30টায় আমাদের যে ইংরেজি ক্লাস আছে সেখানে উপস্থিত থাকবেন। আর যারা এইচএসসি 2023 আছেন তাদের জন্য একটা বিশেষ ক্লাস আমাদের 10:30টার সময় আগামীকাল আপনাদের যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ক্লাস হবে সেটার একটা বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে আমন্ত্রিত। আপনারা অবশ্যই ডিউডিমার্সের কথা আপনাদের বন্ধু বান্ধবদের সকলকে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু সময় নিচ্ছি সবার থেকে, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি কথা বলবো। তো শুরুতে আমার একটু পরিচয় দিই, আমি রাফাতুজ্জামান বাপ্পি, তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে ডিউডিমার্সের। আর পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, এখন তো আমাদের লাইভ ক্লাস দেখছো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, প্রথমত 2টা নোটিশ। একটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবা, ক্যাপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে থাকবা। মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, 2টা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা হচ্ছে পিন কমেন্ট যেটা আছে ওখানে খেয়াল করে দেখতে পারবে, ওখানে অ্যাড হয়ে থাকবে। আমাদের এই সপ্তাহে ক্লাসের পরিকল্পনায় বাংলা, ইংরেজি এবং সাথে করে আমরা আরো 2টা সাবজেক্ট অ্যাড করেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ইতিহাস। এটা হচ্ছে আর্টসের জন্য এবং কমার্সের জন্য। আর সায়েন্সের জন্য আমাদের আলাদাভাবে ক্লাস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের। তো সেগুলো হচ্ছে তোমরা ম্যাথেরাস ফেসবুক পেজ থেকে তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো। আমাদের পেজ থেকে ওগুলো ক্রস পোস্টে ওগুলো হচ্ছে তোমার ভিডিও লাইভগুলো চলবে ইনশাল্লাহ। তো এর পাশাপাশি হচ্ছে তোমাদের নিয়ে আমাদের কিছু মেঘা পরিকল্পনা আছে। তার মধ্যে প্রথম যে পরিকল্পনা সেটা হচ্ছে আমরা কিছু কলেজ অ্যাম্বাসেডর দিব আমাদের ডিউডিমার্সে। কলেজ অ্যাম্বাসেডরদের জন্য আমরা অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা রানিং করব। অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা হচ্ছে জাস্ট অ্যাফিলিয়েশন পার্টনারের মাধ্যমে তুমি আমাদের যে পরবর্তীতে আমাদের যে কোনো কার্যক্রমে তুমি আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবে।
এবং ঘরে বসে রেফারেন্সের মাধ্যমে, অর্থাৎ তুমি চাইলে আমাদের যদি কোনো কোর্স থাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে রেফারেন্স করতে পারো। রেফারেন্স করে যদি ভালো মনে হয় তোমাদের কাছে, তোমরা যে ক্লাস করছো যদি ভালো মনে হয় তখন আর কি তোমরা রেফারেন্সটা করবা। রেফারেন্স করার সিস্টেমটা যারা অ্যাফিলিয়েশন পার্টনার থাকবে তাদেরকে আমরা বুঝিয়ে দিই। আর এই অ্যাফিলিয়েশন পার্টনাররা কারা হবে? যারা আমাদের কলেজ অ্যাম্বাসিডর থাকবে। দ্যাট মিনস কলেজ অ্যাম্বাসিডর হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। কলেজ অ্যাম্বাসিডরটা আমরা কিভাবে রিক্রুট করব? কলেজ অ্যাম্বাসিডরদেরকে আমরা রিক্রুট করব মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট করবো আমরা কিসে? মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা তোমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ, এই দুটো গ্রুপের মাধ্যমে আমরা করব। তো মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা তোমরা হচ্ছে পিন কমেন্টে পাবা। পিন কমেন্টে ক্লিক করে জয়েন হয়ে থাকবা। যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে কোনো সমস্যা হয় টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবা। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবা। সেখান থেকে আমরা আগামীকালকের মধ্যে, ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমরা কলেজ অ্যাম্বাসিডর দিব। কলেজ অ্যাম্বাসিডরদের মধ্যে যারা বেস্ট পারফর্মার থাকবে তাদের জন্য মোহিত ভাইয়ের একটু আগে দেখছিল না গায়ের মধ্যে টি শার্ট আছে ডিউরিমার্সের, টি শার্টটাও তোমাদের জন্য থাকবে, যারা ভালো পারফর্ম করতে পারবে এবং যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে। এবং পরবর্তীতে তোমাদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন, সব ধরনের সহযোগিতা ডিউরিমার্স থেকে তোমরা সবার আগে পাবে ইনশাল্লাহ। তো কলেজ অ্যাম্বাসিডর হতে চাইলে জাস্ট দ্রুত ম্যাথসের গ্রুপে অ্যাড হও। পরবর্তী দিক নির্দেশনা নিয়ে আমরা হচ্ছে ম্যাথসের গ্রুপে তোমাদের সাথে কানেক্টেড থাকবো। আর সবাইকে ডিউরিমার্সের পক্ষ থেকে স্বাগতম। সর্বশেষ আমি এটাই বলতে চাই, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে ক্লাসগুলো তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবে। বিকজ এই ক্লাসটা আজকে হয়েছে, কালকে বা পরশু ক্লাসটা খুঁজতে গেলে তুমি ক্লাসটা খুঁজে পাবা না, অনেক পোস্টও খুঁজে পাবো না। সেই কারণে নিজের টাইমলাইনে রেখে দাও অথবা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে রাখো যাতে তুমি আবারও দেখতে পারো। ঠিক আছে, বেস্ট অফ লাক সবার জন্য। অনেক অনেক দোয়া রইলো যাতে তোমরা সুস্থ থাকো, সুস্থ থেকে আমাদের ক্লাসগুলো করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।